রাজনীতি শুধু ক্ষমতার খেলা নয়, অর্থনীতি শুধু সংখ্যার মেলা নয়, সমাজনীতি কেবল তথ্যের জাল নয়, আর দুর্নীতি শুধু শিরোনামে আটকে থাকা গল্প নয়। যে কথাগুলো আমরা প্রতিদিন শুনি কিন্তু সহজভাবে বুঝতে পারি না, যে কথাগুলো যে সিদ্ধান্তগুলো আমাদের জীবন বদলে দেয় কিন্তু কেউ সহজ করে বলে না। এখানে আমরা চেষ্টা করব জটিল কথাকে সহজ ভাষায় ব্যাখ্যা করতে, অস্পষ্ট বিষয়কে স্পষ্ট করে তুলে ধরতে। এখানে কথা হবে সহজে, প্রশ্ন হবে সোজাসাপটা, যেন আপনি বুঝতে পারেন, ভাবতে পারেন এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। আমন্ত্রণ কঠিন কথা সহজ অনুষ্ঠানে, সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌসী। রাজধানীর প্রায় ৮০% ফুটপাতই দখলে। ফুটপাত দখলমুক্ত করতে বারবার উচ্ছেদ অভিযান চালানো হয়, কিন্তু প্রতিবারই হকাররা ফিরে আসে। আবারও দখল হয় ফুটপাত, চলাচলে বিঘ্ন ঘটে সাধারণ নগরবাসীর। ফুটপাত দখল নিয়ে প্রতিনিয়তই দেখা যায় সহিংসতা আর চাঁদাবাজির মতো নানা ঘটনা। নানা উদ্যোগের কথা বলা হলেও রাজধানীর সড়ক ও ফুটপাত দখলমুক্ত করা নিয়ে আশার আলো নেই। ফুটপাত দখলের পেছনে সবচেয়ে বড় শক্তি কি রাজনীতি, নাকি এর পেছনে আছে রাজনৈতিক দল নিয়ন্ত্রিত হকার সিন্ডিকেট? এসব প্রশ্নের উত্তর জানতেই আজকের কঠিন কথা সহজে। আজ আমাদের স্টুডিওতে আছেন নগর অঞ্চল পরিকল্পনাবিদ খন্দকার নিয়াজ রহমান, রয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন, আছেন আইনজীবী ও পরিবেশ কর্মী সৈয়দ মাহবুল আলম। আপনাদের সবাইকে স্বাগত। আমরা বলছিলাম যে ফুটপাত অনিয়মই আসলে নিয়ম। আমাদের আজকের টেলিভিশন আমরা সারা দিন ঢাকা এবং ঢাকার বাইরের বিভিন্ন জেলার এই ফুটপাত কেন্দ্রিক আমরা প্রতিবেদন করেছি, যেখানে আমরা দেখিয়েছি আসলে ফুটপাতের কারণে নগরবাসীর সমস্যা, বিভিন্ন জেলার সমস্যাগুলো আমরা তুলে এনেছি। আমরা আলোচনা যাবার আগে প্রথমে আসলে যেহেতু আপনি নগর পরিকল্পনা নিয়ে ড্যাবের যে প্ল্যান আপনি দিয়েছিলেন, সেই প্ল্যানটা নিয়ে আমরা আসলে সবত আপনার কাছে যাব। খন্দকার নিয়াজ রহমান, আপনাকে আমি জানতে চাই যে আপনার প্ল্যান জানার আগে আমি জানতে চাই যে নগরের তো একটা যে কোনো নগরের যে আধুনিকতার সূচক বলা হয় ফুটপাত, সেই ফুটপাতের আমরা দেখছিলাম, আপনাদের টিজারেও দেখছিলেন দখল, সবকিছু যে বিশৃঙ্খলাটা, এটা কি আসলে রাজধানীকে, আমি যে ঢাকার কথাই প্রথমে বলি, আমরা কি আসলে আধুনিক শহর বলতে পারবো ফুটপাতের বিবেচনায়? আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে। আমি একজন নগর পরিকল্পনাবিদ এবং ঢাকার শেষ যে মহাপরিকল্পনা হয়েছে, যেটা ড্যাপ হিসেবে পরিচিত, আমি সেই টিমের একজন সদস্য ছিলাম। আপনি শুধু লিড করছিলেন? জি। তো যেটা হচ্ছে যে আমরা যখন নগর পরিকল্পনা করি, আমাদের অনেক কিছুর মধ্যে সেন্টার পয়েন্টে থাকে আমরা জাস্টিস প্রোভাইড করছি কিনা। অর্থাৎ বিভিন্ন ধরনের ক্ষমতার, অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামাজিক ক্ষমতার মানুষ এবং গোষ্ঠী একটা শহরে থাকে, সেখানে ন্যায় বিচারটা নিশ্চিত হচ্ছে কিনা। তাহলে আমি আসলে ফুটপাতে যাওয়ার আগে, ফুটপাতের ইস্যুটা আসলে এসেছে হচ্ছে রাস্তা যে আছে আমাদের ঢাকা শহরে, সেই রাস্তার স্পেস অ্যালোকেশনটা কিভাবে হচ্ছে। সেখানে দু একটা কথা বলি, তাহলে বোঝা যাবে যে ফুটপাতটা কতখানি গুরুত্বপূর্ণ এবং কেন এখানে আজকে এই সমস্যাটা দেখা যাচ্ছে। এবং সেখানে ঢাকার মাত্র 2-3% লোকের কাছে ব্যক্তিগত গাড়ি আছে, কিন্তু সেই গাড়ি ঢাকার যে রোড স্পেস, রাইট অফ ওয়ে যেটা আমরা বলি, তার 88% জায়গা অকুপাই করে আছে। বুয়েটে গবেষণা বলছে 80% ফুটপাতের দখলে। এটা লেটেস্ট যে গবেষণাটা হচ্ছে ফুটপাতে যখন 80% থাকতেই পারে না, ওটা ভুল, মানে ইন্টারপ্রিটেশনের কোথাও ভুল হয়েছে। কারণ আমরা তো ফুটপাত উঠাই দিচ্ছি ঢাকা শহরে। ঢাকা শহরের যে কোনো রাস্তায় গিয়ে এখন থেকে 20 বছর আগে যে ফুটপাত ছিল, সেই ফুটপাত এখন আর নাই। ঢাকা শহরে মাত্র 2-3% লোকের কাছে প্রাইভেট গাড়ি আছে। এছাড়া আর ওই প্রাইভেট গাড়ি আপনি যে কোনো রাস্তায় গিয়ে দেখেন না, টোটাল রোড স্পেসে কতখানি জায়গা সেই প্রাইভেট গাড়ির জন্য ছেড়ে দেওয়া হচ্ছে। বাস সিস্টেম যেটা ছিল, সেটা 15-16 বছর আগে একদম ইচ্ছাকৃতভাবে কলাপস করায় দেওয়া হলো। ঢাকায় মোটামুটি একটা ভালো বাস নেটওয়ার্ক ছিল এবং সেখানে কম পয়সার বাস, এসি বাস, বিভিন্ন জিনিস এমনভাবে রুটে চলতো এবং টাইমলি,
যে মানুষ ওখানে আসা যাওয়া করতো, আমি নিজেও আসা যাওয়া করতাম উত্তররাত থেকে। গ্র্যাজুয়ালি আমি দেখলাম একদম ক্যাটাগরিক্যালি এই সিস্টেমটাকে কলাপস করে দিল, দিয়ে বড় বড় মেগা প্রজেক্ট নিচ্ছে, যেই প্রজেক্টগুলিতে আপনি গাড়ি ছাড়া কিছুই চলতে দিচ্ছেন না। পরে এই যে আমি এখন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আসলাম, ওখানে বাস চলতে দেওয়া হচ্ছে নাম কস্তে, তো বাস ওখানে গিয়ে কি করবে? বাসের তো আসলে 2 থেকে 3 কিলোমিটার দূরে দূরে একটা স্টপেজ থাকতে হবে বাসকে যদি শহরের মধ্যে আপনি কার্যকর রাখতে চান। তার মানে আমরা যখন প্রথম যে কাজটা করেছি, মাত্র 2% লোকের জন্য আমরা 80% স্পেস ছেড়ে দিয়েছি। এইবার বাকি জায়গা নিয়ে মারামারি হচ্ছে। ফুটপাতের বিষয়টা হচ্ছে যে ওইখানে আমরা যে হকার বসতেছে তারা আসলে স্ট্রিট ভেন্ডার, হকার হচ্ছে যারা ফেরিওয়ালা। তো এই জায়গাটাও আমরা বিদেশি ডকুমেন্ট স্ট্যান্ডার্ড যখন দেখতেছি, সেখানে একটা আমরা গন্ডগোল করে ফেলতেছি ওই ইন্টারপ্রিটেশনে। সো এই হকার যে আছে, দেখেন একটা রাষ্ট্র কিংবা যে শহর ব্যবস্থাপনা যাদের দায়িত্বে, তাদের কতটা নেগলিজেন্স এই মানুষগুলির প্রতি, যে কত হকার আছে এটা কিন্তু কোনো সেন্ট্রাল প্রপার ডাটাবেস নাই। তাহলে ডাটাবেস যখন থাকছে না, তখন আপনি প্রথমে যেটা বলছেন যে কোটি কোটি টাকা চাঁদাবাজি হচ্ছে, যে জিনিসটা আসলে স্বাভাবিক মানুষের অধিকার ছিল যে আমি কিছু রাস্তার মধ্যে হকার বসবে। সারা পৃথিবীতে একমাত্র নর্থ আমেরিকা অর্থাৎ ইউএস এর মতো, ইউএস এর শহরগুলি কিন্তু আসলে নগর পরিকল্পনার কোনো ভালো উদাহরণ না। ইউরোপে দেখেন, আপনি এশিয়ার অন্যান্য শহরগুলিতে দেখেন, সেইগুলি হচ্ছে ভালো ট্রান্সপোর্ট সিস্টেম অপারেট করে। সেই সব শহরে কিন্তু রাস্তার পাশে আপনাকে মানুষকে স্ট্রিট ভেন্ডারকে বসতে দেওয়া হয়। বিশেষ করে আমরা যেসব দেশ নিয়ে বেশি বলি যে আমরা ওরকম হতে পারি না কেন, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, সবগুলি রাস্তার পাশে ভেন্ডারদের জন্য ডেজিগনেটেড জায়গা আছে থাকার কারণে। ওইখানে আপনি যেই কোয়েশ্চেনটা তুলেছেন যে এই যে রাজনৈতিক দলের ছত্রছায়ায় যে চাঁদাবাজি হয়, এবং তার সাথে আমার প্রশাসনও জড়িত, অবশ্যই প্রশাসন জড়িত, পুলিশ থেকে শুরু করে সবাই জড়িত, আমরা জানি, এবং এগুলো আমি বলতে আমাদের কোনো সমস্যা নেই। এই কাজটা যদি বন্ধ করতে হয়, তাহলে আসলে রোড স্পেস অ্যালোকেশনে ন্যায়ের ভিত্তিক করতে হবে। এই যে মাহবুব ভাই যে আছেন, ওনারা কবে থেকে বলছেন, গত 5-7 বছর 10 বছর ধরে বলছেন যে লেটস মাসে আমরা একদিন কার ফ্রি করি, তারপর হলো না। তারপর ওনারা বললেন ওকে আমরা অল্টারনেটিভ নাম্বার প্লেট দিয়ে চেষ্টা করি, হলিডে মার্কেট বা সব না, অল্টারনেটিভ কার নাম্বার, যে ইভেন অড নাম্বার দিয়ে আমরা গাড়ি অফ করে দুইটা একটা উইকডেতে একটা উইকেন্ডের চেষ্টা করি। কেন সরকার মানে শহর ব্যবস্থাপনার যারা আছে তারা করে না এই কাজটা? বিকজ ওই জিনিসটা 1-2-3 দিনই দেখবেন ঢাকার চেহারা বদলায় দিবে। এবং ঢাকার চেহারা বদলায় দেওয়া, ঢাকার এই যে গাড়ির যারা ব্যবসা করে, দে আর দ্য বিগেস্ট সিন্ডিকেট ঢাকার, তাদের ব্যবসায় ভাটা পড়বে। আমরা আপনার কাছে আবারও আসবো। আমি যেহেতু সৈয়দ মাহবুবুল আলমের কথা বলছিলেন, যেটা নিয়াজ আহমেদ বলছিলেন, আপনাদের যে এই যে হকার পুনর্বাসন নিয়ে যে কাজ বা কোর্টের যে মামলাগুলি, সেইটার আসলে বাস্তবিক অবস্থা কি? একটা খুব বড় পয়েন্ট বলেছে, আমাদের যখন ড্যাপ পরিকল্পনা করেছে তারা কিন্তু তখন ওখানে হকার ম্যানেজমেন্টের কথা খুব সুন্দরভাবে বলেছে ড্যাপে, কিন্তু এটার বাস্তবায়ন হয় না। এবং হকার বলতে আসলে ওই ডেফিনেশনটা বলতে হবে, হকার মানে হচ্ছে ফেরিওয়ালা। যখন পার্মানেন্ট স্থাপনা করে কেউ এটারে দখল করে, তারা হকার বলা যাবে না। এবং এটার এগেনস্টে কিন্তু সবাই, যেই কাজটা হয় নাই সেটা হচ্ছে যে এটারে একটা প্রপারলি লিগ্যাল ম্যানেজমেন্টে আনতে হবে। অর্থাৎ নিবন্ধন করবেন, একটা প্ল্যানিং করবেন, কোন হকারে কোন এলাকায় দিবেন, কোন এলাকায় হকার দেওয়া। আমরা কিন্তু একটু ইন্টারাপ্ট করি, ফুটপাত দখল নিয়ে আমাদের যে রিপোর্টগুলো এসেছে ঢাকা সারা দেশ থেকে, সেখানে কিন্তু শুধু হকারকে বলা হচ্ছে, প্রতিষ্ঠানও দখল করে আছে ফুটপাত, এরকমও পেয়েছি আমরা অনেক জায়গায়। একটা মজার তথ্য দিই যেটা বলার, যেমন আমাদের ড্যাপে, আমাদের সিটি কর্পোরেশন আইনে, ডিএমপি অ্যাক্টে এবং আমাদের প্রতিবন্ধী বলা হয়েছে কি, আমরা পেডেস্ট্রিয়ান ফার্স্ট পলিসির কথা বলেছি। আমাদের যে সমন্বিত যোগাযোগ নীতিমালা 2013-তে আমরা বলছি কি, আমরা রাস্তাগুলোকে মানে পথচারীদের অগ্রাধিকার দিব। এবং যেহেতু বাংলাদেশে সবচেয়ে বেশি এখনো মানুষ হেঁটে চলাচল করে, তার সঙ্গে যেটা 3% গাড়িতে চলে, বাকি বাসের অবস্থা খুব খারাপ, কিন্তু মানুষকে ন্যূনতম জায়গার জন্য হাঁটতে হয় সাধারণ মানুষকে। আপনি ঢাকা শহরের প্রতিটা প্রতিষ্ঠান, সিটি কর্পোরেশন থেকে শুরু করে সবাই কিন্তু রাস্তা সংকুচিত করছে। সবচেয়ে বড় যেটা বলেন যে আমাদের যেই ময়মনসিংহ হাইওয়ে, সেখানে ফুটপাত মানে শুরু করে এখন 2 জন যেতে পারবে না। এটা কোনো একটা সভ্য নগর পরিকল্পনার প্ল্যান হতে পারে না যারা করছে। দ্বিতীয় হচ্ছে, ঢাকা শহর একটা প্রায় 3 কোটির মতো বলা হয় যে মানুষ, একটা জেব্রা ক্রসিং
সেফ জেব্রা ক্রসিং পাবেন না। একটা স্কুল, একটা কলেজের সামনে, ইভেন আমি আজকে খেয়াল করলাম যে আমাদের সংসদ ভবন এলাকার মধ্যে আপনার কোনো নিরাপদ জেব্রা ক্রসিং নাই। একটা মজার বিষয় দেখবেন যে সংসদ ভবন এলাকার মধ্যে এমপিদের যেই ন্যাম ভবন মানে ভবনগুলো আছে বাসস্থানে যাওয়ার জন্য, ওই এলাকাতে একটু হাই রাইজ করে জেব্রা ক্রসিং করা হয়েছে। কিন্তু ঢাকা শহরের অন্য কোথাও এটা একটা আদর্শ জেব্রা ক্রসিং সেটা কোথাও নাই। তো যাই হোক, যেটা ফুটপাতে চলে আসি, ফুটপাতের হকার যেটা নিয়ে কথা হয়েছে, হকার আসলে একটা বাংলাদেশের মতো ইকোনমিক ক্ষেত্রে বা আমরা যদি মানে আশেপাশে দেশে শ্রীলঙ্কা বা সব দেশে হকার হচ্ছে একটা বাস্তবতা, এবং এটা একটা সহজে আপনার এমপ্লয়মেন্ট সৃষ্টি করা যায়, লোকাল ইকোনমিতে কন্ট্রিবিউট করা যায়, লোকাল ইকোনমিকে আপনার এম্পাওয়ার করা যায়। এত সহজে এটা করা মানে সম্ভব না। এবং ইন্ডিয়ার মতো দেশে স্ট্রিট ভেন্ডর অ্যাক্ট 2014 একটা অ্যাক্ট দিয়েছে এটার জন্য। আমাদের যেটা দরকার ছিল এটাকে সাইন্টিফিক্যালি হ্যান্ডেল করা, কিন্তু আমরা ধরেন এখানে একটু দাগ দিয়ে দিচ্ছি, কয়দিন পুলিশ গিয়ে উচ্ছেদ করতেছে, তারপর কয়দিন আমরা স্টেটমেন্টস, এটা এইভাবে হবে না। আপনার যেটা দেখতে হবে যে আরবান প্ল্যানাররা আছেন, যে আমার রাস্তা কতটুকু আছে, কোন ধরনের লোককে আমি অ্যালাউ করবো, কোন ধরনের লোককে আমরা অ্যালাউ করবো না, এখানে দোকান মালিক সমিতি আছে, তাদের ব্যবসার প্রোটেকশনটা আমার দেখতে হবে। কোন টাইমটা করব, তারপর হচ্ছে কোয়ালিটি আমার দেখতে হবে, যে আমার এখানে কি আনহেলদি ফুড বিক্রি করতেছে, হেলদি করতেছে, লেস কোয়ালিটির জিনিসগুলো করতেছে, এই জিনিসগুলো বিবেচনা করে একটা সাইন্টিফিক প্রসেসে আপনার এটা হকার ম্যানেজমেন্টটা করতে হবে। তখন আপনার এই যে আমরা বারবার যেটা বলি হকার উচ্ছেদ হয়, ফেরত আসে, তারপর হচ্ছে অনিয়ম হচ্ছে। ফুটপাত মানে হকারদের সাথে একটা কনফ্লিক্টিং জায়গায় আমরা সবসময় আছি করছি। এইটা কোনোদিন গত 30 বছরের সমাধান হয় নাই, আগামী 50 বছরে এভাবে সমাধান হবে না। তাহলে আপনার একটা সাইন্টিফিক ভাবে যেতে হবে। এবং হকার কিন্তু শহরের নিডস, যেমন ধরেন আমাদের যারা জুতা পলিশ করে, তার ওই রাস্তায় থাকতে হবে। আমাদের দেশে ধরেন আপনার রাস্তা হাঁটতে গেলে বাদাম পাওয়া যায়, আপনার ছোট ছোট চায়ের স্টলগুলো আছে। প্রথম হচ্ছে তাদের ইনকাম ভালো, এবং আপনি এত সহজে এমপ্লয়মেন্ট করতে পারবেন না। ছোট ছোট বিজনেস আছে, যে বিজনেসগুলো আপনি অ্যালাউ করে দিলে আপনার এত ক্ষতি হয় না। এবং হকাররা কিন্তু এক ধরনের সিকিউরিটি, আপনি যদি তাদের ম্যানেজমেন্টে নিয়ে আসেন, তারা আপনার সিকিউরিটিরও কাজ করবে, তারা ক্লিনিংয়েরও কাজ করাতে পারবে। থাইল্যান্ডে আপনি গেলে দেখবেন যে হকাররা যেখানে আসছে, তারা আশেপাশে ময়লা এসে পরিষ্কার করে নিয়ে যাচ্ছে। তো আপনি বেনিফিট না দেখে আমরা হয়তো নেগেটিভলি দেখছি, এবং এটার এক ধরনের আমরা প্রতিপক্ষ, কারণ আমাদের সমাজে তো নেতিবাচক প্রভাব পড়েছেই, আমরা কিন্তু নেতিবাচকই যাচ্ছি। আমি হেলালুদ্দিন আপনাদের কাছে আবার আসবো, হেলালুদ্দিন আপনার কাছে যাই যে এই যে হকার বনাম ব্যবসায়ী, মাঝে মাঝে আপনারাও অনেক সময় এটার এগেনস্টে কথা বলেছেন বা দাঁড়িয়েছেন, আপনাদের ব্যবসার ক্ষতি হচ্ছে, ফুটপাতে হকার, আপনাদের এই ব্যবসায়ী সমিতির জায়গা থেকে অবস্থানটা কি আসলে? ধন্যবাদ জান্নাত আপা। প্রথমত হচ্ছে যে আমি চ্যানেল ওয়ানকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে দীর্ঘদিন পরে আবার ওনারা অন ইয়ারে এসছেন, এর জন্য আমি কৃতজ্ঞতা জানাই। এখানে নিয়াজ ভাই আছেন, মাহবুব ভাই আছেন, একজন হচ্ছে নগর পরিকল্পনাবিদ, একজন হচ্ছে পরিবেশ নিয়ে কাজ করেন। আমি একজন ব্যবসায়ী, আমার কাছে একটু ভিন্ন রকম মনে আর কি। আমি দীর্ঘ সময় এদের দেখেছি, এদের সঙ্গে কাজ করেছি। আপনি বলেন তো পৃথিবীর কোন দেশে আছে যে এই এক বছরে আপনার প্রায় 15 থেকে 16 লক্ষ মানুষ বেকার হয়ে যাবে, এই 24 থেকে 26 সাল পর্যন্ত। আপনি যদি বিএএস এর রিপোর্ট দেখেন, হ্যাঁ, প্রায় 20 থেকে 25 লক্ষ মানুষ বেকার হয়েছে। বেকার মানুষগুলো যাবে কোথায়? আপনি বেকারত্ব ঠিক করবেন না, আপনি নিকট পরিকল্পনা করবেন, পরিবেশ নিয়ে কাজ করবেন, তারপর সিটি কর্পোরেশন কাজ করবে, হ্যাঁ, হকাররা যাবে কোথায়? মানে ওদের তো জীবন আছে, ওদের জীবনটাকে তো ওরা চালাইতে হবে। গত কয়েকদিন আগে দেখলাম সিটি কর্পোরেশন ওখানে আবার কি একটা ডিজিটাল কার্ড নাকি দেবেন একটা। আমরা ডিজিটাল কার্ডের বিষয়ে আসবো। আচ্ছা শোনেন আপা, আমি দেখলাম ওখানে মিছিল হচ্ছে, বাদ দে কাপড় দে নইলে হকার বসতে দে, বাদ দে কাপড় দে নইলে হকার বসতে দে। কথাগুলো শুনতে খুব ভাল লাগে, এবং এগুলোর মধ্যে এক ধরনের মানে তেজি ভাবও আছে। প্রবলেম হচ্ছে একটি জায়গায়, হকাররা বসবে কোথায়? আমরা দীর্ঘ সময় দেখছি হকাররা বসতে বসতে এমন একটা জায়গায় চলে আসে যে একেবারে ধরনের একটা দোকানের মূল্য হচ্ছে 10 কোটি টাকা, ওখানে আরও 7 কোটি টাকার মাল আছে, সব মিলে তার 20 কোটি টাকা ইনভেস্টমেন্ট, ঠিক ওই দোকানটার সামনে এসে বসে গেল। আমি তাকে সরাইতে পারছি না, এখন আমি সরাইতে গেলে তার সঙ্গে বাক বিতণ্ডা হচ্ছে। এখানে চাঁদাবাজিদের একটা স্বার্থ থাকে, এখানে অন্য অন্য কর্পোরেশনগুলো একটা স্বার্থ থাকে, ওরা কিন্তু এমনি এমনি বসে না। আপনি দেখেন, আপনি ঢাকা শহরে যদি দেখেন, আপনি গুলশান বর্ণের কথা বাদ দিলাম, আপনি 80% কথা বলছেন, তো যদি সেনাবাহিনীর এই ইয়েটা বাদ দেন তাইলে কিন্তু মানে আমি বলবো 100% দখলেই গেছে। যদি আপনি সেনাবাহিনীর এটা বাদ দেন, ফুটপাত প্রথমত নাই, এক জায়গাতে ফুটপাত উঠে গেছে। ফুটপাত উঠে যাওয়ার পরে তারা কিভাবে বসেন?
আচ্ছা কিভাবে বসেন দেখেন, আপনি আমাদের বিদ্যুৎ বিভাগ, আমাদের টেলিফোন ইয়েগুলো, ওনারা রাস্তা থেকে আরো দেখবেন 4 ফিট দূরে রাস্তার এখানে তার খুঁটিটা আছে, আজকে 30 বছর 30 বছরের খুঁটি কেউ সরাবে না, সরাচ্ছে না, হয়তো সে সরকারি একটা প্রতিষ্ঠান, আমি তাকে পয়সা দিচ্ছি, বিদ্যুতের খুঁটি সেখান থেকে যাচ্ছে না, টেলিফোনের খুঁটি সেখান থেকে যাচ্ছে না, অন্য সরকারি যে আধা সরকারি প্রতিষ্ঠানগুলো আছে সেই খুঁটিগুলো আছে। এখন একটা লোক করে কি ওই খুঁটির পিছনে গিয়ে বসে সে, এখন সে তো ওখানে গাড়ি যায় না, ওখানে মানুষ যায় না, ফুটপাত তো নাই, তো সে তো বসতেই পারে। এবং এই লাইনে এখন হচ্ছে কি একজন বসলো, পরে দেখলো যে উনি বসছে আমিও বসি, এখন দেখা গেলো যে পুরো রাস্তার 2 পাশে শুধু ব্যান গাড়ি। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকএস সেন্সেশন ওয়াটার ক্লোজেট। এখন প্রশ্ন হচ্ছে দেখেন, আপনি বলেন তো বাংলাদেশে এই যাবৎ কোনটা নিয়মের মধ্যে চলছে? আগে নিয়মের মধ্যে আসতে হবে, প্রত্যেককে আমার নিয়মের মধ্যে আসতে হবে। আমি ভ্যাট দিব, ট্যাক্স দিব, আমি ইনভেস্টমেন্ট করব, আমি ব্যাংকের লোন নিব, তারপর আমি ব্যবসা করতে পারবো না। আরেকজন এসে জুড়ে এসে উড়ে বসবেন, আমরা কোথায় করবো? আপনি কারণ বাজারে যান না, কারণ বাজারে একই জায়গা 3বার 4বার করে ভাড়া দেওয়া হচ্ছে, একই জায়গায়। সকালবেলা এক গ্রুপ বসতেছে, দুপুরের পরে এক গ্রুপ বসতেছে, রাত্র 10টার পরে এক গ্রুপ বসতেছে। এগুলো চোখের সামনে। আপনাদের দিক থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে এই বিষয়গুলো নিয়ে? প্রবলেম হচ্ছে আপা, আমি বলি, আমরা সরকার বলেন আর রাজনীতি বলেন, তাদের প্রত্যেকের কাছে আমরা এক ধরনের অসহায়। রাজনীতিবিদদের বিরুদ্ধে কথা বললে ওনারা মানে আমার দিকে ক্ষিপ্ত হবেন, সরকারের বিরুদ্ধে বললে অনেকগুলো এজেন্সি আমার বিরুদ্ধে ক্ষিপ্ত হবেন। তো আমি তো কারো দিকে না বলে বরং চুপচাপ থাকাটা বেটার। তার মধ্যে আমি কিছু বলার চেষ্টা করি, আমার কিছু ঝুঁকি চাপমেলা সইতে হয়। প্রবলেম হচ্ছে আপনি দেখেন না, আমাদের আজকে আপনি চিন্তা করতে পারেন না, ঢাকা শহরে শুধু গুলশান বনানী এলাকা বাদ দিলে আপনার 20% থেকে 30% মানুষের এসির ইয়েটা নিয়ে যাচ্ছে, আউটারটা যেটা, এটা রাত্রে চুরি করে নিয়ে যাচ্ছে, আপনার বিদ্যুতের তার কেটে নিয়ে যাচ্ছে। মানে হেন কোনো অপকর্ম নাই যেটা ঢাকা শহরে হচ্ছে না। রাজধানী শহর, আপনি সারাদিন কাজ করে রাত্রে তো ঘুমাবেন, সেই সুযোগটা কিন্তু আপনার হাতে নাই, কেউ দেখভাল করছে না। যেই পরিমাণ এই যে ছেঁচা চুরি, ছেঁচা ছিনতাই যেভাবে বাড়ছে ঢাকা শহরে, এটা তো আপনি মানে রাতের বেলা বেরোলে আপনি বুঝবেন যে আসলে গাড়ি ছাড়া বেরোয় দেখেন যে কি অবস্থা, আপনার ঘরে ফিরতে পারছেন না। নারায়ণগঞ্জের একটা রিপোর্ট আমাদের কাছে আছে, সেখানে বলেছে যে ফুটপাত দখলমুক্ত করা নিয়ে একটা অদ্ভুত তৎপরতা সেখানে চলে। নগর প্রশাসন সকালে উচ্ছেদ করে, বিকেলে আবারও হচ্ছে এটা প্রতিশ্রুতি দেয় এবং বিপুল অঙ্কে চাঁদাবাজি। আমাদেরকে রিপোর্টে আমরা দেখিয়েছি যে নগর প্রশাসনের একটা দ্বিমুখী একটা নীতি আছে, তাদের কঠোর নীতি তারা নিয়ে আছেন এবং দেখা যাচ্ছে যে এখানে অদ্ভুতভাবে এই চাঁদাবাজিটা চলে যাচ্ছে। ড্যাবের যে, আমি আবার ড্যাবের প্রসঙ্গে আসি, ড্যাবের যে আপনাদের পরিকল্পনা ছিল সেইখানে আসলে কোন কোন বিষয়কে আপনারা প্রাধান্য তুলে এনেছিলেন? আমরা ড্যাপে প্রথম যে জিনিসটা বলেছি, আমি সেইটাই আজকেও প্রথম বলতেছিলাম যে আমাদের আসলে জাস্টিস, তার ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। তো আপনারা যেহেতু আজকে ফুটপাথ নিয়ে কথা বলছি, হকার নিয়ে কথা বলছি, আমি শুধু রোড স্পেস যে অ্যালোকেশন সেইখানে আমি জাস্ট কয়েকটা রিপোর্টের নাম বলি। যে প্রথম, বাংলাদেশে ঢাকার জন্য স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যান একটা হয়, তারপরে রিভাইজ স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যান হয়, ডিটেইল এরিয়া প্ল্যান বিশদ অঞ্চল পরিকল্পনা প্রথম একবার হয়, সেটা মেয়াদ শেষ হওয়ার পরে দ্বিতীয়বার হয়, এছাড়া স্ট্র্যাটেজিক প্ল্যান হয়। একটাতেও আপনি খুঁজে পাবেন না যে আমরা যে কাজগুলি বলেছি সেইগুলি অনুযায়ী সরকার চলছে। যেমন মাহবুব ভাই বললেন যে আমরা ওইখানে বলেছি যে রাস্তায় ফুটপাত কি সাইজ হতে হবে, সেইখানে কোন কোন সারা ঢাকার রাস্তায় কিন্তু হকার অর্থাৎ ফেরিওয়ালা, স্ট্রিট ভেন্ডার নিয়ে আমি কথা বলছি। আর এটা খুব পরিষ্কার হতে হবে যে আপনি ফুটপাতে স্থায়ী দোকান দিতে পারেন না, কিন্তু ওইখানে ফেরিওয়ালা থাকবে। ফেরিওয়ালা কখন থাকবে? ফেরিওয়ালা একটা নির্দিষ্ট সময় থাকে এবং সেই জিনিসগুলি আমাদেরকে আইডেন্টিফাই করা এবং সেইগুলি কীভাবে আইডেন্টিফাই করা হবে সেগুলি বলা আছে ট্যাপে, এই যে এতগুলি প্ল্যানে। আমি এর আগেও এক জায়গায় বলতেছিলাম, ওটা টিভিতে না, একটা সেমিনারে, যে আমরা যে পরিকল্পনা করলাম এটা সরকার যখন পাশ করলো, গেজেট করলো, অর্থাৎ আইন করলো, বাস্তবায়ন করে না কেন? একটা হতে পারে যে আমাদের তৈরি করার পরিকল্পনাটা ভুল, অবাস্তব, তাইলে তো সরকারের আমাদেরকে সু করা উচিত।
আমাদেরকে টাকা দেওয়া হয়েছে, ট্যাক্সের টাকা। নিয়াজ ভাই, এটা কোন সরকার আমলে তারা গেজেট করলো? প্রত্যেকটা সরকারই এই কাজ করছে, কোনো সরকার বাদ নাই। কারা গেজেট করলেন, কারা এটা আপনার করছে এর আগের সরকার, কিন্তু ওইটা কোনো কথা না, যে সরকারই করুক, গেজেট যখন করছো, কি আমাদেরও তো STP প্রবলেম হয় না? STP এক সরকার গেলে আরেক সরকার কোনো কাজই আমরা সেটা রাখতে চাই। যেই সরকার করে সেই সরকার করে নাই, যে সরকার গেজেট করে সেও করে না, কারণ গেজেট তো বিভিন্ন সময় বিভিন্ন প্ল্যানগুলিকে অনুমোদন করা হয়েছে। ফিরবো, আমার একটা কথাটা বিরতিতে যেতে হচ্ছে যে হচ্ছে, সেইখানে আমরা আসবো একটা বিরতি থেকে ফিরে আসছে, একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই, সঙ্গে থাকুন। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লজেট। আবারও স্বাগত কঠিন কথা সহজ অনুষ্ঠানে। আমরা নিয়াজুর রহমান আপনার কাছে ছিলাম, আপনি ড্যাপের যে পরিকল্পনা জিনিসটা বাস্তবের কথা বলছিলাম বলছিলেন। যে আমাদের শহরে এখনো 40 থেকে 50% মধ্যে যে ট্রিপ, নাম্বার অফ ট্রিপস, অর্থাৎ সারা ঢাকার মানুষ প্রতিদিন যে যাত্রা করে, কারণ আমি এখানে আসলাম হেঁটে। একটা ট্রিপ, 40% থেকে 50%-এর মাঝামাঝি একটা ট্রিপ নাম্বার হচ্ছে প্যাডেস্ট্রিয়ান। তাহলে সেই প্যাডেস্ট্রিয়ান ট্রিপের আমি ফুটপাত কই, আগে যেখানে 15 ফিট 10 ফিট 20 ফিট ফুটপাত ছিল, সেগুলি ভেঙে এখন 2 ফিট 2.5 ফিট বানানো হচ্ছে। তো এই যা এখন অবস্থা হচ্ছে, তখন ওইখানে এই যে হকার অর্থাৎ ফেরিওয়ালা যে বসবে, সে 2-4 জন বসলেও রাস্তা ব্লক হয়ে যাচ্ছে। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে এইটার আসলে আমাদের বিভিন্ন প্ল্যানে যেভাবে বলা হয়েছে সেইভাবে একটা ম্যানেজমেন্ট গড়ে তুলতে হবে। কারণ আমরা দেখতেছি যে ঢাকা শহরে কিন্তু 80% উপরে মানুষের যে কর্মসংস্থান সেটা কিন্তু ইনফর্মাল, অর্থাৎ সে কোনো সরকারি চাকরি করে না, সে কোনো কর্পোরেশনে চাকরি করে না, বড় কোনো ব্যবসা করে না, নিজ উদ্যোগে কিছু করে খায়। এবং তাদের বিরাট একটা অংশ হকার, তাদের বিরাট অংশ একটা রিক্সাওয়ালা। আমরা ঢাকায় জ্যামের জন্য এই 2 জনকেই দায়ী দায়ী করি। করছি। কিন্তু প্রতিটা প্ল্যান ঢাকার, এই যে আমি যে কটা প্ল্যানের নাম একটু আগে বলছিলাম, প্রতিটা প্ল্যানে বলা হয়েছে ঢাকার রাস্তা যে আজকে অকেজো হয়ে গেছে, তার জন্য 1 নম্বর দায়ী হচ্ছে ব্যক্তিগত গাড়ি। সেটা নিয়ে কিন্তু কোনো কথা হয় না, বরং 1000 কোটি টাকার, 10,000 কোটি 9,000 কোটি টাকার দিয়ে একটা এলিভেটেড এক্সপ্রেসওয়ে বানাচ্ছি, ফ্লাইওভার বানাচ্ছি। সো আমাকে এই ইনজাস্টিস ঠিক না করলে, আমাকে এই হোলিস্টিক না ঠিক করলে, কেন যে আমি মাঝে মাঝে হঠাৎ করে দেখি সরকার এবং অন্য অন্য সংস্থা এই 2টা গ্রুপকে ধরে, যে 2টা গ্রুপ আসলে ডিসঅর্গানাইজ, যারা আছে সবচেয়ে গরিব এবং যাদের সংখ্যাটা আসলে সবচেয়ে বেশি এই শহরে। তো আমাদের এখান থেকে সরে এসে হকারের, অবশ্যই হকার ম্যানেজমেন্ট একটা প্রপারলি হতে হবে, এবং সেটার জন্য অনেকবার আমাদের যেসব প্ল্যান বলা হয়েছে সেই সব প্ল্যানে বলা আছে কিভাবে করতে হবে। হ্যাঁ, সেটার আরও কিছু মডিফিকেশন হতে পারে, কার্যকর করতে গেলে, অ্যাকশন প্ল্যান তৈরি করতে গেলে সেটাকে আরও ফাইন টিউন করতে হতে পারে, অ্যাডজাস্ট করতে পারে। কিন্তু আমরা কিন্তু কোনো সরকার এই পর্যন্ত, এই অবধি বাংলাদেশ স্বাধীন হওয়ার পর কোনো সরকার পায়নি যারা প্ল্যান ধরে তাদের সময় যে প্ল্যানটা ছিল সেই প্ল্যানে যেভাবে বলা হয়েছে সেইভাবে হকার ম্যানেজমেন্ট কিংবা ফুটপাথ ম্যানেজমেন্ট কিংবা রোড স্পেস ম্যানেজমেন্ট করেছে। আমরা দেখছিলাম যে গুলিস্তানে এবং ফুটপাতে রাস্তার দাগ কেটে যে নতুন ঢাকার পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়েছে দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে। এখানে হলিডে নাইট মার্কেটের পুনর্বাসন পরিকল্পনার কথা সরকার বলছেন, আমরা খুব শুনছিলাম নতুন সরকারও বলছেন। ওটা নিয়ে বলছিলাম যে যখন আমরা যে একটা প্ল্যান তৈরি করছি, কোটি কোটি টাকা, 20 কোটি 30 কোটি 100 কোটি টাকা দিয়ে একটা প্ল্যান তৈরি করছি, সেই প্ল্যানে যে ম্যানেজমেন্টের কথা বলা হয়েছে, সরকারকে সিদ্ধান্ত নিতে হবে যে ওই কনসালটেন্টকে আসলে রাবিশ কিছু তৈরি করছে, যদি করে থাকে দে শুড বি সুড, আর অথবা এক্সিকিউট, ওটা এক্সিকিউট। তুমি এই অদ্ভুত জিনিস করতে গেলে আমি একটু হিলার থেকে শুনে আসি, এই যে গুলিস্তানের ফুটপাতে দাগ কেটে যে হকার পুনর্বাসন এবং হলিডে এবং নাইট মার্কেটের যে পরিকল্পনা, এটাতে আপনাদের মতামত বা অবস্থান কি, আপনারা কিভাবে দেখছেন? দেখেন, মানে পরিকল্পনা তো ওইভাবে কেউ আমরা নেই না, মানে পরিকল্পনাবিদের কাজ হচ্ছে, ইতিবাচক মনে হচ্ছে না না কোনো কারণে ইতিবাচক তো নাই। হ্যাঁ, হতে পারতো যদি আপনি জিপুর মোড় থেকে পুরো রাস্তা যানবাহন চলাচল বন্ধ করে দেন, বাইপাস করে দেন রাস্তাগুলোকে, পুরো জায়গাটাকে আপনি হকার রাস্তা করে দেন। পৃথিবীতে বহু জায়গায় আমরা দেখছি, আমরা একটা মার্কেটে যেতে গেলে বা একটা ইয়েতে মলে যেতে গেলে অনেক হকার পার হয়ে পড়ে আমাদের সেখানে ঢুকতে হয়, তাতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু তাদের একটা সিস্টেমের মধ্যে তো আনতে হবে, হকারদের তো বেঁচে থাকার রাইট আছে। অ্যান্ড তাদেরকে আপনি কীভাবে, যদি তাদের মানে চাঁদা, এখন দেখেন হকাররা কীভাবে বসে, আপনি একটা ব্যান গাড়ি কিনে এসে ব্যান গাড়ির মধ্যে সে দিন সাজায় বসে থাকে। আমার তো একটা গাড়ি রাস্তায় থাকবেই, সে যাবে কোথায়? ভাই কিছুক্ষণ আগে বললেন না যে পার্সোনাল গাড়ি, আচ্ছা আপনি বাসের সিস্টেম তো ঢাকা শহরে নাই, ঢাকা শহর না বাংলাদেশে কোনো শহরে বাসের কোনো ব্যবস্থা নাই, তাহলে মানুষ
চলবে কিসে? স্কুল বাস পর্যন্ত নেই তো। স্কুল বাস পর্যন্ত নাই, তো আপনি যাবেন কিসে? আপনি তো আপনার উঠতে পারেন যে 3 হুইলার রিক্সা যেটা আছে এখন ব্যাটারি চালিত, যেখানে আপনি প্রতিদিন আপনার প্রায় মানে এখন যে হসপিটালগুলোতে মানে হাঁটু ভাঙ্গা, পা ভাঙ্গা, মাথা ভাঙা বা মাথা ফাটা এগুলো যত রুগী পাবেন তার 80% হচ্ছে এখান থেকে মানে সে অ্যাক্সিডেন্ট করে এখান থেকে যাচ্ছে, সে এটা হসপিটালের পরিসংখ্যান। প্রশ্ন হচ্ছে আপা কি, আমরা কোনো রকম পরিসংখ্যান দীর্ঘ সময়ের জন্য করি না, আমরা খুব স্বল্পকালীন সময়ের জন্য পরিকল্পনা করি। তার মধ্যে আবার আমাদের পলিটিক্যাল আনরেস্ট থাকে, আর যখন এই পলিটিক্যাল আনরেস্ট থাকবে ভাইদের মতো লোক, ওনাদের মতো লোক বা আমাদের মতো ব্যবসায়ীরা কোনো পরিকল্পনাই কিন্তু আমি সঠিকভাবে করতে পারবো না। যেমন ফুটপাতের কথা বললেন, ফুটপাতে আমি দেখলাম যেসব জায়গায় ফুটপাত নাই বরং সেই জায়গায় তো হকার বসে না। আপনি হাতিরঝিল ঘোরেন, পুরো হাতিরঝিল ঘোরেন, ফুটপাত নাই, ওখানে হকার নাই। আবার হকার কোথায় বসে, আপনি ওই যে আমি ইস্কাটনে ডিলোডে থাকি, তো ওখানে যে রাস্তাটুকু ব্লক রাস্তা হাতিরঝিলের, এখানে আমরা দেখতাম যে শুক্রবার শনিবার মেলা বসতো, ঠিক আছে, Holiday market। হ্যাঁ হলিডে মার্কেট, কেউ না কেউ এখান থেকে পয়সা নিচ্ছে, রোজগার করছে। বাট আমার সুবিধাটা কি, এখানে প্রচুর কাস্টমারও যেতেন, ওই পুরো রাস্তাটা ভেঙে একেবারে একটা মানে যাচ্ছে তাই অবস্থা, ওখানে কোনো মানুষ দাঁড়াবার জায়গা নাই। মানে আপনি ওনাদেরকে ব্যবস্থা যদি আপনি করে না দেন, এই সমাজের মানুষ তো তারা, রাষ্ট্রের দায়িত্ব তো যে প্রতিটা মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা, আপনি কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারছেন না। তো এইভাবে যদি আমরা অন্তত তাদেরকে বসার একটা জায়গা করে দিতাম, হলিডে মার্কেট, পৃথিবীর বহু জায়গায় আমরা দেশের বাইরে যখন যাই আমরা কিন্তু হকারই খুঁজে বেড়াই, ওদের কাছ থেকে একটু কম দামে কিছু ভালো জিনিস পাওয়া যায় একেবারে, এবং হকারের জিনিসগুলো কিন্তু আলাদা, মানে এইগুলো মলে একরকম জিনিস, হকারে কিন্তু অন্যরকম জিনিস, তা হকারের জিনিসও তো আমরা কিনি। তো এইখানে আপনি বাংলাদেশে বলেন তো কোথায় হকারের জিনিস আমরা কিনতে যাই? হকারের জিনিস কিনে একেবারে নিম্ন মানে যারা আয়ের মানুষ তারা হকার খুঁজে বেড়ায়। বাট এটা সারা পৃথিবীর সিস্টেম না, কিন্তু পৃথিবীতে বিত্তবানরা হকারদের কাছ থেকে বিভিন্ন পণ্য কিনে, বাট আমরা সেই হকার তৈরি করতে পারি না। এবং সেই হকার তৈরি করার পিছনে কারণ হচ্ছে আমরা কোনো পরিকল্পনাই সঠিকভাবে করি না, কারণ ওই যে আমাদের বেকার বাড়ে। আপনি আপাপ শুনলে আশ্চর্য হবেন, গত 1.5 বছরে 2 বছরে আপনি নারী শ্রমিক বেকার হয়েছে 7 কোটি, আর পুরুষ শ্রমিক বেকার হয়েছে 9 কোটি, আরে 9 লক্ষ, 7 লক্ষ 9 লক্ষ। এখন প্রশ্ন হচ্ছে, নারী শ্রমিকরা তো একজন নারী শ্রমিক, কিন্তু বেকার হলে একজন নারী এই সমস্যা হয়, একজন পুরুষ শ্রমিক যখন বেকার হয় তার পরিবারটা বিপদে পড়ে। কতগুলো খেয়াল এখন নারীদের পরিবারে বিপদে পড়ে, অনেক নারী পরিবার চালায়। আমরা আপনার কাছে আসবো। আমরা যেহেতু মাহবুব আপনারা বলছিলেন যে আপনার হকার পুনর্বাসনের একটা কাজ আছে, আপনারা কাজ করেছেন দীর্ঘ সময় সম্ভবত, এই যে গুলিস্তানের রাস্তায় যে ফুটপাতে যে দাগ কেটে বসানোর যে সিস্টেমটা, আপনাদের পরিকল্পনা কি এরকম কিছু ছিল? না, আমাদের পরিকল্পনা ছিল না। আমাদের নিয়াজ ভাই যেটা বললো যে আসলে আপনার এটা কিন্তু এককভাবে দেখলে হবে না। প্রথম দেখতে হবে আপনার এলাকায় স্পেসটা কতটুকু আছে, তারপর হচ্ছে আপনার এখানে পিপল ডিমান্ড আছে কিনা, তারপর দেখতে হবে হচ্ছে আপনার ট্রাফিক ব্যবস্থাপনার সমস্যা হবে কিনা, তারপর দেখতে হবে যে হকারগুলোকে আপনি বসাবেন তারা যেই স্থাপনা নিয়ে বসবে, এই স্থাপনাগুলো ওইটার মতো কিনা। হ্যাঁ, আপনি দাগ কেটে দিলেন কিন্তু সে একটা বড় বাক্স নিয়ে ওখানে সেট করে ওই মনিটরিং সিস্টেমটা থাকবে কিনা, ওইটা আপনার এক ধরনের মডারেশন লাগবে। যেমন আপনি থাইল্যান্ডে যদি দেখেন সবচেয়ে স্ট্যান্ডার্ড, ওরা দেখবেন যে ফেরিওয়ালারা আসতেছে, সেট আপ করতেছে, আবার এটা ডিসম্যান্টেল করে বা ভেঙে আবার নিয়ে চলে যাচ্ছে একটা গাড়ির মতো করে। আপনি এই টোটাল প্রক্রিয়াটা যদি ম্যানেজমেন্টে না আনেন, শুধুমাত্র দাগ কেটে এটার সমাধান হবে না। দাগ কেটে দিয়েছেন আপনি, এটা কিন্তু অনেক বছর ধরে হচ্ছে। হকারদের জন্য হলিডে মার্কেটে ওখানে যায় না, হকাররা আবার ফেরত আসে আগের জায়গায়। কারণ হচ্ছে কি, পিপল নিডস আর ডিমান্ডটা থাকে না। যেমন হাতিরঝিলে কেন হয় না ভাই, এটা খুব ভালো হয়েছে। আপনি হাতিরঝিলে একদিন হাঁটবেন, আমরা যেহেতু হাতিরঝিলের ওই জায়গাগুলোতে ডিমান্ড নাই, হাতে যেই জায়গাগুলোতে ডিমান্ড হতেছে, যেই মোড়টা আপনি ওখানে হকার দেখবেন আস্তে আস্তে এসে হচ্ছে। যেমন ব্রিজটার পাশে এক ধরনের হকার আছে, তারপর হচ্ছে আপনার ওই যে উনি যে রাস্তাটাগুলো যে এন্ট্রিগুলো আছে ওখানে কিন্তু হকাররা আসতেছে। কিন্তু হাতিদের অন্যান্য জায়গাগুলোতে যেহেতু এখানে ওখানে কোনো আবাসন নাই, মানুষজন একদম নিঃসঙ্গ, ওই জায়গাতে আপনি কোনো ধরনের হকার পাবেন না। হকারের কিন্তু যে গড়ে ওঠে তার 2টা কারণ আছে। একটা হলো যে ওখানেও কিন্তু ইকোনমি আছে, সে জানে যে এখানকার মানুষ যাওয়ার সময় আসার সময় কেনাকাটা করে, যে এই গুলিস্তান বা এই জায়গাতে আছে। গুলিস্তানের একটা ভালো কথা বলি যে গুলিস্তানে কিন্তু একটা জায়গা ছিল, ওই যে আপনার এটা মুক্তাঙ্গন বলা হইতো, আপনি এটা গাড়ির পার্কিং করে ফেলছেন এখানে। এখন গাড়ি কিভাবে, এটা আগে ওখানে কি হইতো, ওখানে সমাবেশ হইতো, বিভিন্ন সমাবেশগুলো ওইখানে হতো। এখন সমাবেশগুলো কোথায় হচ্ছে? প্রেস ক্লাবের সামনে, আগে হয়তো মুক্তাঙ্গনে। আচ্ছা, ওইটার মধ্যে গাড়ি কিভাবে হইলো, ওইটার একটা ওখানে ডাস্টবিন করে ফেলেন বড়। আপনি এখন যদি আপনি মনে করেন যে আমরা এরকম একটা ব্যবস্থাপনা করতে চাই, তাহলে কিন্তু ওইখানে
আমাদের জিপিউর যে জায়গাগুলোতে মানুষ যেভাবে হকাররা বসে আসছে, মানুষ ওখানে রাস্তায় যাওয়া যাচ্ছে না, ওখানে আপনি আবার একটা রাস্তার সামনে দাগ দিয়ে দিলেন। এখন ওখানটা তো গাড়ি ওই গুলিস্তান তো এমনি একটা জ্যামের এলাকা। এখন আপনি যদি ওখানে আমরা এটা করি, এটার ইম্প্যাক্টটা কি হবে? এটা হবে না। তো আমার কাছে একটা সাজেশন থাকবে যারা এটা করতেছে, প্রথম হচ্ছে সিটি কর্পোরেশনকে একটা ধন্যবাদ যে তারা এটার একটা ম্যানেজমেন্টের চিন্তা করছে। বাট ম্যানেজমেন্ট যে প্রক্রিয়া চিন্তা করছে সেটা সিটি কর্পোরেশন লেভেলের কর্মকর্তাদের কাজ না। এটার জন্য একজন আরবান প্ল্যানার লাগবে, এটার জন্য আপনার ইকোনমিক্যাল যারা অ্যানালাইসিস করে বিহেভিয়ার, বিজনেস গ্রুপ যারা বিজনেস বিহেভিয়ার জানে তাদের লাগবে। তারপর আপনার আর্কিটেকচার যারা, মানে আর্কিটেক্ট যারা ডিজাইন করে যে আমি ওই ইয়েটা করে দেব, ট্রান্সপোর্ট প্ল্যানার লাগবে। ওরকম একটা টিমকে রাখবে যাদের ফর্মালি অ্যাসাইন করা হবে, যারা একটা গবেষণা করে ওই হকারদের বিহেভিয়ার চিন্তা করে তারপর বললো। এই যে আমরা হঠাৎ একটা বললো, তারপর আমরা এরকম কদিন উদ্যমে নেমে যাই, তারপর হকার উচ্ছেদ করে দেই পুলিশ দিয়ে, তারপর দাগ কেটে দেই, তারপর এখানে করে দেয়, এগুলোর সমাধান কত 30, মানে আমি 30 বছরে দেখি নাই, আগামী 30 বছরে এরা করতে পারবে না। এটা আপনার সাইন্টিফিকলি করতে হবে, এটা আরবিটারি এবং ওই যে পারফরমেন্সের ব্যাপার না যে শো করে দিলাম, পত্রিকাতে নাম আসলো, ইয়ে হলো। আমরা অনেকেই, আমি 30 বছর অনেকেই দেখছি যে আমি এটা করলাম, করে আমি খুব আত্মতৃপ্তিতে ভুগতেছি। এগুলোতে মিডিয়াতে প্রচারণা হবে, নিজের স্যাটিসফ্যাকশন হবে, কিছু নাম ডাক আসবে, কিন্তু সলিউশন আসবে না। সলিউশন আপনার সাইন্টিফিকভাবে যেতে হবে, এবং এই সাইন্টিফিকভাবে যদি না যান, এখন যে রেজাল্ট হচ্ছে আবার এগুলো আগের জায়গায় চলে গেছে। তো এটা কাজ হচ্ছে না, কারণ হচ্ছে আপনি সাইন্টিফিকলি বুঝতেছেন না। একটা হকারের বিহেভিয়ার তো আপনি জানেন না। তারপর আমি একটা যেটা বললাম যে হকারের বিহেভিয়ার, আপনি যে লোকটা জায়গাটা দখল করে আছে তার মধ্যে হকার আছে, কিছু লোক আছে দখলদার আছে। আমরা মনে করি যে যারা স্থায়ী স্থাপনা করছে তারা দখলদার, তাকে ফোর্সলি উঠাই দিতে হবে, সেখানে থাকতে পারবে না, সে হকার না। হকার হচ্ছে ফেরিওয়ালা, একদম ক্লিয়ারলি। হকার, এক হকার সমিতির নেতা আমাকে একটা ভালো সংজ্ঞা দিয়েছে, একটা হকার হচ্ছে যে তার শরীরের সমান উচ্চতা ওজন বহন করতে পারে, অর্থাৎ সে এটা নিয়ে আসবে এবং সেটা নিয়ে চলে যাবে, আর নয়তো সে হকার থাকবে না। ক্লিয়ার? আমার রাষ্ট্র শুধুমাত্র তাদের প্রমোশনের জন্য কাজ করবে, প্রোটেকশনের জন্য কাজ করবে। এখন আমরা কিন্তু এটা করছি না। আমি আবার একটু রিপিট করতে চাই, প্রথম হলো সিটি কর্পোরেশনের ধন্যবাদ যে তারা এটা চিন্তা করেছে, কিন্তু যেই প্রক্রিয়ায় করেছে এটা, মানে এটা আবার কোনো সমাধান হবে না। সর্বোচ্চ আরও এই বছরের শেষে আপনি আবার এই সমস্যা আবার দেখতে পাবেন। তো এটা তাদের যেটা করতে হবে, এটার জন্য তাদের বাজেট আসতেছে, বাজেটে বরাদ্দ দিতে হবে, প্রফেশনাল লোক নিয়োগ দিতে হবে, এবং সেই প্রফেশনাল লোকের মাধ্যমে তারা এটা সমাধান করতে হবে। দরকার লাগলে সরকারের অনেক এসএমই লোন আছে, সেই এসএমই লোন তারা চেষ্টা করতে পারবে। যে হকাররা যারা আছে তাদের যে ওই যে আপনার কার্ডগুলো বানাই দিবে, সেই কার্ডগুলো তারা ডিজাইন করে দিতে হবে যে এই কার্ডের বাইরে হইলে তোমার আমি অ্যালাউ করবো না। এখন এই কার্ডের টাকা কোত্থেকে আসবে? এসএমই লোনের থেকে আসবে, যেহেতু তারা নিবন্ধন করতেছে। এসএমই লোন দিতে পারে, স্পন্সর নিতে পারে, নানাভাবে করতে পারে। কিন্তু একজন নিয়ে আসলো একটা বাক্স, একজন নিয়ে আসলো একটা টুল, একজন নিয়ে আসলো একটা ছাতা, এইটা দিয়ে হবে না। এভরিথিং শুড বি রেগুলেটেড। অ্যানাদার হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য যেটা আমাদের সুপারিশ থাকবে, যে তারা একটা ভেন্ডর অ্যাক্ট করতে হবে। এই অ্যাক্টটা, মানে আমাদের দেশে অনেক সময় বলা হয় যে আইন কোনো কাজ না। আইন মানুষকে অধিকার, এবং আর একজনের অধিকার আরেকজনের কি অধিকার নাই সেটা করে। এখন সে যখন জানবে যে এখানে বসা আমার অধিকার, তখন সে চাঁদা দিবে না। এখন সে জানে যে এখানে বসা তার অধিকার না, তার যেটা তাদের যে কোনো মুহূর্তে উঠাই দেওয়া যেতে পারে। তো আমার কাছে মনে হয় যে সরকারের এই চিন্তা সাধুবাদ জাগার যোগ্য, কিন্তু যে প্রক্রিয়ায় করছে সেটা হচ্ছে এক ধরনের খুবই, মানে অপরিকল্পিত এবং অপরিণত কাজ। প্রফেশনাল সিটি কর্পোরেশনের এই সামর্থ্য নাই। সিটি কর্পোরেশন যে কর্মকর্তা যারা আছে তাদের ফোকাস নাই, এবং একটা ডেস্ক অ্যাসাইন করা, যে একটা স্পেসিফিক পার্সন যার ডেজিগনেটেড থাকবে। যেমন সিটি কর্পোরেশনের একটা আছে পরিচ্ছন্ন কর্মকর্তা, বা ধরেন সে ডেজিগনেশন স্বাস্থ্য কর্মকর্তা, এরকম হকার ম্যানেজমেন্ট, একটা ফুটপাথ এবং হকার ম্যানেজমেন্টের জন্য একজন অ্যাসাইন থাকবে, যার টরে বলা থাকবে যে তুমি এই কাজগুলো দেখবে, এই করবে। আমরা এই নিয়ে আরো কথা বলবো, একটা বিরতি থেকে ফিরছি। আবারও স্বাগত কঠিন কথা সহজ অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম ফুটপাত অনিয়মের নিয়ম, এই বিষয়টি নিয়ে। আমাদেরকে মাহবুবুল আলম বলছিলেন যে আসলে এই ধরনের প্ল্যান, ফুটপাতের দাগ কেটে বা ডিজিটাল প্ল্যান যেগুলি, সেইটা আসলে খুব বেশি ফলপ্রসূ হবে না যদি না আমরা অন্য সমন্বিত বিষয়গুলো না নিয়ে আসি। আমরা যে জানি যে এই ডিএনসিসি 202 জন হকারকে এবং ডিএনসিসি 100 জন হকারকে ডিজিটাল কার্ড এর মধ্যে দিয়েছে। এইটা নিয়ে আপনার মতামত কি? এগুলি ইউজলেস। কারণ হচ্ছে যে এই মাহবুব ভাই যেটা বলছেন এবং আমি বলছি, উনিও বলছেন যে
এটা তো একটা সমুন্নতি উদ্যোগ হতে হবে। এটা আপনি হঠাৎ করে হকারকে পিটায় তাড়ায় দিলেন, সলভ হবে না। কতদিন পিটাবেন এবং কেন উঠাচ্ছেন হঠাৎ করে? নিশ্চয়ই আপনার ভেস্টেড ইন্টারেস্ট আছে, সেটা আমরা সবাই দেখেছি। প্ল্যানিং এ কি ছিল এরকম কিছু? আমাদের প্ল্যানিং এ কতগুলি জিনিস বলা আছে, যেমন আমি বারবার যেই শব্দটা ব্যবহার করছি যে রোড স্পেস অ্যালোকেশন, এটাকে জাস্টিফাই করতে হবে জাস্টিসের ভিত্তিতে। তার মধ্যে ওই কারণে আমরা ফাইনালি আমাদের যে এইবার যে ঢাকা ডিটেল এরিয়া প্ল্যান অর বিশদ অঞ্চল প্রোগ্রাম, সেইখানে এই জায়গাগুলিকে আমরা আসলে নগর জীবনরেখা হিসাবে আইডেন্টিফাই করেছি। তো নগর জীবনরেখায় কিন্তু শুধুমাত্র গাড়িওয়ালা গাড়ি চালাবে ভোম করে আর ওখান থেকে হিট জেনারেট করবে, পলিউশন জেনারেট করবে, সেটা না। সেখানে যেমন গাছ থাকবে, সেখানে মানুষের অন্য অন্য অ্যাক্টিভিটিস, এবং আরেকটা বিরাট জিনিস হচ্ছে যেটা বললাম যে ঢাকার এখনো 40 থেকে 50% ট্রিপ পেডেস্ট্রিয়ান পায়ে হেঁটে, তাহলে তাদের জন্য নিরাপদ ফুটপাত এবং রাস্তা ক্রসিং থাকতে সড়ক হবে। দুর্ঘটনাটা প্রধান কারণ বলা হচ্ছে। এবং যত অ্যাক্সিডেন্ট হচ্ছে তার বেশিরভাগ ঢাকা শহরে ফ্যাটাল অ্যাক্সিডেন্টের ভিকটিম হচ্ছে রাস্তার লোক। আরেকটা বিষয় যোগ করতে চাই, প্রতিবন্ধীদের যে চলাচলের আমরা দেখেছিলাম গুলশানে আনিসুল হক কিছু মানে করেছিলেন। সবচেয়ে মজার জিনিস হচ্ছে যে পৃথিবীর অন্য দেশে এই যে রোডের যে জেব্রা ক্রসিং, এটা থেকে শহরে, আর আপনার ফুট ওভারব্রিজ থাকে হাইওয়েতে। যান আপনি যে কোনো দেশে, ঠিক না ভাই? বাংলাদেশে উল্টা, আপনি হাইওয়েতে জেব্রা ক্রসিং আছে জানেন, হাইওয়েতে স্পিড ব্রেকার আছে। যেই রাস্তাটা বানানো হয়েছে 65 কিলোমিটার স্পিডে গাড়ি চালানোর জন্য, সেইটার মধ্যে হঠাৎ করে একটা বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে বেকার। স্পিড ব্রেকার। এবং বাংলাদেশের স্ট্যাটিস্টিক্সই বলতেছে ওই বিরাট বিরাট অ্যাক্সিডেন্টগুলো ওইখানে হচ্ছে। হ্যাঁ, তাহলে আমরা এই যে উল্টাপাল্টা কাজ করতেছি, আমি একটু আগে ওইটাই বলছিলাম যে আমরা যখন প্ল্যান করতেছি, এই সমস্যাটা হচ্ছে। আমরা যখন প্ল্যান করলাম, সেই প্ল্যান একটা কনসালটেন্টকে দিয়ে 30 কোটি 40 কোটি, এখন কক্সবাজারে একটা প্ল্যান করা হচ্ছে 174 কোটি টাকা দিয়ে। সো এই প্ল্যানটা শেষ হবে, তার টাকা সে পাবে, সেই প্ল্যান পাস হবে। সেই প্ল্যান যদি আসলে সরকার মনে করে, যে কোনো সরকার মনে করে যে এই প্ল্যানটা আসলে ঠিক হয় নাই, তাহলে যাকে টাকা দিছে দে শুড বি সুড। অর যারা এই প্ল্যান, আমাকে তো ট্যাক্সের টাকা দিয়ে পয়সা দেওয়া হয়েছে, কারো ব্যক্তিগত টাকা না। সুতরাং যে আমাকে দিয়েছে সে আসলে ওইটার হেফাজতকারী ছিল, ট্যাক্সের টাকা, সে আমাকে কেন দিল? আর যদি ঠিকই মনে করে দিয়ে থাকে তাহলে সে এখন করে না কেন? আইদার উই শুড বি সুড অর দ্য অথরিটি শুড বি সুড। এই ঘটনা না ঘটা পর্যন্ত, আপনি যে বারবার বলছেন, উনিও বলছেন যে আইনের কথা বলি, আইন যতক্ষণ প্রপারলি তৈরি না হবে এবং ওটা প্রয়োগ না হবে, ততক্ষণ আসলে এই যে কাজগুলি হচ্ছে। আপনি কতগুলি কার্ড হয়েছে বললেন? 202টা হয়েছে, টোটাল হয়েছে 300। হ্যাঁ, 300। আচ্ছা দেখেন, হকার কত আছে তারই কোনো হিসাব নেই সেন্ট্রালি। কেউ বলে 3 লাখ, কেউ বলে 5 লাখ, কেউ বলে 70,000। সব মিলে এখন 22 থেকে 24 লক্ষ হকার। হ্যাঁ, কিন্তু ওই সারা নাম্বারটা দেশ হ্যাঁ, সারা আমি ঢাকার কথা ঢাকায় বলা হয় যে 1.5 লাখের মতো বলা হয়। ঢাকা 4 থেকে 1.5 লাখ, এটা অনেক আগে ছিল। অনেক আগে 4 থেকে 5 লাখ ঢাকায় হকার আছে। 3 এটা থেকে, বিরাট আমি কষ্ট বিভিন্ন হচ্ছে। সোর্স দেখলাম যে এ বলে 3 লাখ, কে বলে 5 বিভিন্ন লাখ, জন বিচ্ছিন্ন। সিটি কর্পোরেশন বলে 70,000। তাহলে আপনি যদি এই ধরনের 1 লাখও হয়ে থাকে, বটম লাইন ধরি আমি, তাহলে আপনি 200 কার্ড দিলেন কি উদ্দেশ্যে? পর্যায়ক্রমে দেওয়া হবে বলা হচ্ছে, যেটা পরিচয়, ডিজিটাল পরিচয়পত্র। মাহবুবুল্লাহ, আমি জানতে চাচ্ছি, আমার একটা জানার বিষয় আছে মাহবুবুল্লাহর কাছে, আপনি শেষ করে যাব। ফেরিওয়ালা আমরা আসলে যাকে নিয়ে কথা বলতেছি, সেই তার সাথে আসলে কনফিউশন করে ফেলতেছি যে আমি রাস্তার কিংবা ফুটপাতের কি স্থায়ী কাউকে বসতে দিতে পারি? নো, পারি না। কিন্তু পারি কাকে? ফেরিওয়ালাকে। অর্থাৎ একটা নির্দিষ্ট সময় সে আসবে, যেই সময়টা মেহবুব ভাই যেটা বলতেছেন যে ট্রাফিক ম্যানেজমেন্ট বলে একটা জিনিস আছে, সেটা বাংলাদেশে ইচ্ছা করে প্রায় 15-16 বছর আগে, আমি টাইমটা বলবো না, কার সময় হচ্ছে সেটা আমি বলতে পারি, একজন ডিএমপি পুলিশ কমিশনার আসলেন, উনি এসে প্রথমে, ঠিক তার আগে ঢাকা আরবান ট্রান্সপোর্ট প্ল্যান একটা প্রজেক্ট হলো, যেটা আগে আওতায় পুরো ঢাকায় সিগন্যাল সিস্টেম বসানো হলো, কোঅর্ডিনেটেড সিস্টেম ফর দ্য ফার্স্ট টাইম। তার আগে সিগন্যাল ছিল, সেটা ইন্ডিভিজুয়াল রোডে কোঅর্ডিনেটেড। ওই পুলিশ অফিসার এসে, কমিশনার এসে, মনে আছে আপনার, এসে বাঁশ আর দড়ি দিয়ে বান্ধা শুরু করলো, যাকে যে কয়দিন আগে ধরছে যে মিডল ইস্টে বেনজির, উনি তখন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার এসে এই কাজ। এবং আমার মনে আছে এনটিভির একটা অনুষ্ঠানে উনি আর আমি বসছিলাম এটা নিয়ে। তাহলে এই যে একটা পুরো সিস্টেমকে আপনি কলাপস করায় দিচ্ছেন, এবং তারপর থেকে এই কাজটা হচ্ছে,
তাহলে এই ম্যানেজমেন্টটা তো ঠিক করতে হবে, এবং উইদাউট এনি ম্যানেজমেন্ট, রোড স্পেস ম্যানেজমেন্ট, আপনি হঠাৎ করে কতগুলি জায়গায় অ্যাকশন নিচ্ছেন, যেটা বলতেছেন যে হ্যাঁ আপনার নাম হবে, আপনাকে টিভিতে দেখাবে, আপনাকে পত্রিকা দেখাবে, কাজের কাজ কিছু হবে না। 2 লাখ 3 লাখ 4 লাখ হকার কত তাই জানে না, সেখানে 300 কার্ড কেন দিল, কিভাবে এটা সে বাস্তবায়ন করবে, এবং কিভাবে আইডেন্টিফাই করেছে সে হকার, এবং তাকে হকার কার্ড মানে কি, তাকে এখন দোকানদারি করতে দেওয়া হবে নাকি ফেরিওয়ালা হিসেবে Definition-টাই হ্যাঁ fix করা হয়নি। আপনাকে ঠিক আছে, আমি ধরে নিলাম ফেস বাই ফেস করা হবে, 300-কে দেওয়া হয়েছে। এই 300 যে জায়গায় বসবে, কখন বসবে, কতটুক সময়ের জন্য বসবে, সেগুলি কি বলা আছে? কিছুই বলা হয়নি। তার মানে আমরা বুঝি যে আমরা সবই আসলে একটু মাহবুবুল আপনাকে যেতে চাই, কোর্টে তো আপনি আছেন আইনজীবী হিসেবে, আপনি কি এই মামলাগুলো কেমন পান নাগরিক হিসেবে, কিংবা কেউ কি যায় কোর্টে নিজের অধিকারের জন্য? হকাররা হকারদের রাইটস নিয়ে কোনো রকমের কেউ যায় নাই আদালতে, ধরেন এইভাবে যায় নাই, বা এটা আসলে এখন ধরেন হকার সোশ্যাল ভাবে এখনো ধরেন হকার একটা থাকবে, এটা স্বীকৃতি পাওয়া যায় নাই বা স্বীকৃত না। আমরা অনেকেই যারা সোসাইটি মনে করি যে তারা হকার থাকতে পারবে না, কিন্তু আমরা যদি একটু হালাল ভাই বলতেছিল যে তাদেরও জীবিকার অধিকার আছে, রাইটস আছে এবং ম্যানেজমেন্ট আছে। হ্যাঁ, আমরা যেমন ধরেন ঢাকা শহরে 3% লোকের গাড়ি আছে, আমি কিন্তু ঢাকা শহরে প্রকল্প নিছি যে কার পার্কিং, স্ট্রিট পার্কিং এর ব্যবস্থা করতেছি ঢাকার মধ্যে। সিটি কর্পোরেশন এঁকে দিচ্ছে যে গাড়ি থাকবে। তাহলে 3% মানুষের জন্য যদি আপনি রাইটস চিন্তা করতে পারেন, যার 4-5 লক্ষ মানুষ থাকে যারা আপনার জীবন জীবিকা, যার সাথে 14-15 লক্ষ মানুষের জীবন জীবিকা জড়িত, তাহলে তার এটা আপনার রাইটস কেন মনে করতেছেন না? ডেফিনেটলি এটা লিগেলি একটা বিবেচনার বিষয়। আমার কাছে মনে হয়েছে যে সিটি কর্পোরেশন যে চিন্তা করছে সেটা পজিটিভ, আমি তাদের অ্যাপ্রিসিয়েট করতে চাই, কিন্তু দ্যার ইজ নো কুইক অ্যান্ড ডার্টি কোনো সলিউশন নাই। অর্থাৎ আমরা মানে এরকম করবো, এটা করবো, তাদের দরকার ছিল একটা লং টার্ম প্ল্যানিং, যে আমি প্রথম সেন্সাস করব, করে ঢাকা শহরের হকার দেখব, তারপর দেখবো তারা কি প্যাটার্নের ব্যবসা করে। অর্থাৎ এই যে লোকটা বাদাম বিক্রি করে, যে লোকটা একটু ছোট ফল বিক্রি করে, হ্যাঁ ধরেন একটা ছোট কার্ডে, তাহলে আমি কার্ডের ডিজাইনটা কি করব, আমার রাস্তা অনুসারে আমি ওইরকম ডিজাইন করে দেবো যে আমার এরকম রাস্তায় এরকম হকার, আমি এরকম শেপের, নগরের মানুষের জন্য সমস্যা না হয় সমস্যা না ফুটপাতে। হয়, আমি এরকম শেপের একটা কার্ড এখানে দেবো। আমি ওই রকম চিন্তা না করে আমরা যদি এরকম যেটা করছে ডিজিটাল এরকম দিচ্ছে, এগুলোতে নাম হবে কিন্তু সমাধান হবে না। বাট লং টার্মে যদি যে পজিটিভ, আমি আবার ওদের অ্যাপ্রিসিয়েট করতে চাই, পজিটিভ ইনিশিয়েটিভ নিয়ে যদি একটা লং টার্মে প্ল্যান করে, এটা এমপ্লয়মেন্ট সৃষ্টি করবে। প্রচুর এডুকেটেড ছেলেমেয়েরা কিন্তু এখন ফুডকার্ট নিয়ে ব্যবসা করছে, এবং এই ব্যবসাটাকে আমি মনে করি সরকারের প্রমোট করা উচিত, ব্যাংক থেকে এসএমই লোন দেওয়া উচিত, সরকারের যে ক্ষুদ্র কুটির শিল্প সংস্থা আছে সেখান থেকে, বা বিসিকের মতো বা অন্যান্য যে কর্মসংস্থান ব্যাংকগুলো আছে সেই ব্যাংকগুলোর থেকে তাদের লোনের ব্যবস্থা করে দেয়, কিন্তু নিড এ প্রপার চ্যালেঞ্জ, প্ল্যান করে নিতে হবে। ঢাকা এখন বড়ভাবে যেটা হচ্ছে, আপনি যখন নেক্সট আরবান প্ল্যানিং করবেন, আমি ওনার উপর আস্থা আছে, উনি আরবান প্ল্যানিং করে কক্সবাজারের হকার ব্যবস্থাপনার প্ল্যান করে আসছেন। উনি হকার কক্সবাজারে যখন করবে তখন হকার ব্যবস্থা একটা টুরিস্ট এরিয়াতে গড়ে ওঠে হকারদের মাধ্যমে। ব্যাংকক আপনারা যাচ্ছেন, হকার টুরিস্টদের আকৃষ্ট করে, এক ধরনের সেফটি অ্যান্ড সিকিউরিটি ফিল করায়, সোশ্যালাইজেশন দেখায়। তাইলে আপনার আরবান প্ল্যানিং এর মধ্যে, আমরা যখন এখন আরবান প্ল্যান করবো, নতুন রাস্তা করবো, নতুন অবকাঠামো করবো, তখন আমার প্ল্যান থাকতে হবে যে ওখানে আমি হকার ম্যানেজমেন্ট রাখবো। খুবই দুঃখজনক বিষয় হচ্ছে, আপনি ফুটপাতের কথা বলতেছিলেন, দেখেন আমি কয়েকদিন আগে ওই যে উইলস লিটল ফ্লাওয়ারের এখানে ওই রাস্তাটাকে চিপা করে আপনার এমন করছে, ওখানে একটা স্কুল আছে, বাচ্চারা ওখানে গেছে, ওই রাস্তাটা চড়া ছিল, ওটা ফুটপাত ছোট করে দিয়েছে। কোন পলিসিতে, কোন থিওরিতে, কোন অ্যাসেসমেন্টের মাধ্যমে এটা করলেন? এখনো তো দুর্ঘটনা হয় অনেক। হ্যাঁ, আপনি এই যে ময়মনসিংহ হাইওয়ের আপনার রাস্তা চিকন করে দিলেন, তারপর আপনি ওই যে ডিএমপির সামনে হেডকোয়ার্টারের রাস্তা চিকন করে দিলেন। আপনি আপনার পলিসি বলতেছে পেডেস্ট্রিয়ান ফার্স্ট পলিসি, আপনি বলতেছেন যে আমি ফুটপাত চড়া করব, আপনি ফুটপাতে চড়া করবো, এটা আপনার ডকুমেন্টে লেখা, আপনার কোন ইঞ্জিনিয়ার কোন প্ল্যানিং এ কিভাবে করতেছে এটা আসলে বোধগম্য না। যদি করতে চান করেন, তাহলে আপনার প্রত্যেকটা ডকুমেন্ট চেঞ্জ করেন, আপনার যতগুলো পলিসি পাস করছেন পলিসি করে, ডেপের পলিসি তো তাই বলা আছে, ডেপ চেঞ্জ করে দেন, করে বলেন যে আমরা একজন মানুষের জন্য ফুটপাত রাখবো। আপনার ডকুমেন্টে আছে হচ্ছে ফুটপাত চড়া করবেন, বাস্তবভাবে আপনি শুরু করছেন এবং ওইটা দিয়ে আমি আরেকটা বলি যে প্রতিবন্ধী মানে কি, একজন মানুষ যেতে পারবে না, দুইজন মানুষ যেতে পারবে না,
তাহলে আমরা প্রতিবন্ধী আসলে তো অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ব্যবসায়ী হিসেবে হেলালুদ্দিন আপনার কাছে জানতে চাওয়া যে আপনার কি পরামর্শ, আমাদের ওনারা সমস্যা এবং সমাধানগুলো বলছিলেন, আপনি ব্যবসায়ী দৃষ্টিকোণ থেকে এই যে ফুটপাত এবং হকার, ফুটপাত বনাম হকার আসলে একটা কনফ্লিক্টিং জায়গা, আমরা আসলে ফুটপাত মুক্ত চাই, আবার আমরা চাই যে হকারদেরও জীবিকা আসলে তারা জীবিকার পথে ফেরিওয়ালা থাকে। এই এই শব্দটা জায়গাটা আমাদের বদলায় ফেলতে হবে। বদলা ফেলতে ফেরিওয়ালা। আমাদের এখন থেকে সবাইকে বলতে হবে ফেরিওয়ালা, এবং ফেরিওয়ালারা কি করে একটা নির্দিষ্ট সময় আসবে চলে যাবে, ওর কোনো স্থায়ী ব্যবস্থা হইতে পারে না রাস্তার উপরে কিংবা ফুটপাতের উপরে। মানে ফেরিওয়ালা আর হকার আমার ডান পাশে বাম কিন্তু পাশে street দুজনে vendor- খুব নিয়মের কথা বললেন, আমি ওনাদের সঙ্গে একেবারে শতভাগ একমত। কিন্তু ওনারা কি জানেন যে বাংলাদেশে হকার লীগ আছে? ওনারা কি জানেন যে বাংলাদেশে হকার দল আছে? তো এদের আপনি কি করবেন? হকার লীগ আসলে হকার দল থাকে না, হকার দল থাকলে হকার লীগ থাকে না। তো এইগুলো নিয়ে আসলে কথা বলে এই আপনি যত প্ল্যানই করেন, সব প্ল্যান তো একসঙ্গে শেষ হয়ে যাবে আপনার। আপনি কি চিন্তা করতে পারেন যে আপনি কৃষিতে যান, আপনি শ্রমিক খুঁজে পাবেন না, লোক খুঁজে পাবেন না কৃষিকাজে। আপনি সেবাতে যান, সেবা খাতে যান, পাবেন না। শিল্পে দেখবেন, আগে আমরা দেখতাম যে এখানে লোক নিয়োগ নেওয়া হচ্ছে, আপনি নিয়ে দেখেন তো এখন কোথাও লোক পান কিনা। আমরা গ্রামে সব দেখি ঢাকা ধান চলে কাটার আসে। সময় কোনো শ্রমিক পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, নাই তো। তাহলে আমি ওই জায়গায় আমার পরিসংখ্যান নাই। আমি কতটুকু শ্রমিক রাখবো, কতটুকু কৃষিতে রাখবো, কতটুকু আমার এই রিক্সা চালাবে, কতটুকু আমার হকার থাকবে, কতটুকু আমার মানে দিনমজুর থাকবে, কিচ্ছু তো নাই আমার। সব তো শেষ হয়ে যায় একটা জায়গায়, ওই যে হয় এই হকার লীগ অথবা হকার দল। তো এই জায়গায় আমরা যতক্ষণ পর্যন্ত এইগুলো একবার ঠিক করতে না পারবো, এখন ওই যে ভাই বললেন না যে 150 কার্ড 200 কার্ড দেওয়া হয়েছে, এখন যারা আন্দোলন সংগ্রাম করলো, যারা 24-এর খুললো, তাদের আপনি কার্ড দিবেন না, কার্ড দিবেন কি ফেসিস্টদের নাকি? যে ফেসিস্ট এখানে ছিল, সে ফেসিস্ট কোথায় যাবে এখন? তারা অন্য জায়গায় গিয়ে বসবে। মানে বিষয়টা হচ্ছে যে আসলে রাষ্ট্রের কাঠামোটাই আমাদের বদলানো দরকার। যে 5 বছর যিনি নির্বাচিত উনি 5 বছর রাষ্ট্র চালাবেন, 5 বছর পর আবার একজন এসে চালাবেন। না, এর সেটা মধ্যে তো অন্য মধ্যবর্তী প্রসঙ্গ। নির্বাচনের আমরা ব্যবস্থা আসলে করতে পারেন হকার না। আমি সেই জায়গায় প্রসঙ্গতেই যাচ্ছি সমাধান যে দিতে আমরা যাচ্ছি। কোনো জায়গায় সমাধান খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, সমাধানটা হচ্ছে একটি জায়গায় আমার কাছে খুব পরিষ্কারভাবে মনে হয় যে আসলে আমাদের আগে পরিসংখ্যানটা দরকার। যেই পরিসংখ্যানে আমি কোন জায়গায় কতটুকু শ্রমিক লাগবে, সেই জায়গায় আমি সেটাকে সাপ্লাই দিতে পারছি কিনা, আমি সেটা দিচ্ছি না। আর না দিয়ে আমি ওই বসে থাকছি, যখন সমস্যা তৈরি হচ্ছে তখন আমরা চিন্তা করছি। যখন গত সরকার আমলে দেখলাম, গত সরকার মহাসচিব যিনি ছিলেন বললো যে এখন আর তো 3 হুইলার রিক্সা আসলে বাস্তবতা তোলা যাবে না। একটা অবৈধ জিনিসকে আপনি চলতে দিলেন, এখন বলে এগুলো তোলা যাবে না। এখন ওরা বিদ্যুৎ কোত্থেকে নিচ্ছে, হ্যাঁ, এরা মানে এগুলো অনেক লম্বা চূড়া কথা, এগুলো বলতে বলতে টায়ার্ড হয়ে যায়, বলতে ভালো লাগে না। আমরা নিয়মের মধ্যে আসতে হবে। প্রত্যেকটা মানুষকে, আপনি দেশের বাইরে যান, আমরা প্রত্যেকটা মানুষ নিয়মের মধ্যে থাকি, বাট এখানে আমরা নিয়মের মধ্যে থাকতে পারছি না। আমাদের আসলে প্রথম কাজ হচ্ছে নিয়মের মধ্যে থাকা। আপনি দেখেন পৃথিবীর কোনো দেশ আছে যে পুলিশ গেলে পুলিশ উল্টা দৌড়ায়, মানুষ পুলিশকে দৌড়ায়। আমার দেশে পুলিশকে দৌড়াইতেছে। হ্যাঁ, পুলিশ গেলে মানুষ দৌড়াবে, সেই ইয়েটা আমরা ভুলে গেছি। তো 7 বছর দৌড়াইছে, আপনাদের সেটাই। হ্যাঁ, 7 বছর তো পুলিশটা দেখে ভালো মানুষ খারাপ মানুষ সবাই দৌড়েছে। একই তো কথা, মানে পারি নাই তো করতে, 17 বছর পারি নাই, এখনো করতে পারছি না। তো এইরকম একটা পরিস্থিতিতে আমাদের একটা জায়গায় কিন্তু যেতে হবে, যেখান থেকে আমাদের সবারই আসলে সহমর্মিতা থাকতে হবে, মানবিকতা থাকতে হবে। আমি একজন ব্যবসায়ী, আমাকে হকারের দিকেও খেয়াল রাখতে হবে, কৃষি হকারের দিকেও খেয়াল রাখতে হবে, নারী শ্রমিকের দিকেও খেয়াল রাখতে হবে। সব কিছু যখন আমি রাষ্ট্রের পক্ষ থেকে এরকম পাবো, তখন দেখবেন যে সমাজটা একটা স্থিতিশীল অবস্থায় গেছে। এখন তো স্থিতিশীল অবস্থার সমাজ নাই, আমার কাছে মনে হয় না। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ। নিয়াজ রহমান, হেলালুদ্দিন এবং মাহবুব আলম, তিনজনকে অনেক ধন্যবাদ, আমাদেরকে সময় দিয়েছেন। আজকের মতো এখানেই শেষ করছি। আমরা চেষ্টা করেছি জটিল বিষয়কে সহজ করে বলতে। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।